মাওলানা মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ রাজনগরের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে স্বাধীনতার রক্ষা কবচ এবং সাম্য ও শ্রেণীবিভাগ। আশা করি তোমরা ভালোই আছো। ক্লাস শুরুর প্রথমে আমি তোমাদের বলে নিতে চাই, প্রতিদিনকার মতো এই করোনাকালে তোমরা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। আর একান্ত প্রয়োজনে যদি যেতেই হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। যারা অসচেতন তাদেরকে সচেতন করার চেষ্টা করবা। পাশাপাশি বাইরে থেকে ফিরে অবশ্যই সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। বাড়িতে থাকলে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তবে বাইরে গেলে একান্ত প্রয়োজন, আবার শব্দটা বলি, একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। আর গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করে যাবে। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের আলোচ্য বিষয় যেখানে আজকে রয়েছে স্বাধীনতা এবং স্বাধীনতার রক্ষা কবচ, সাম্য এর শ্রেণীবিভাগ সংক্রান্ত বিষয় নিয়ে। স্বাধীনতা লাভের জন্য যুগে যুগে দেশে দেশে লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। স্বাধীনতা শব্দটি মানুষের মনকে যতটা গভীরভাবে প্রভাবিত করেছে, আর কোনো ধারণা বা আদর্শ মানুষকে ততটা প্রভাবিত করতে পারেনি। কেননা স্বাধীনতা মানুষের একটি অপরিহার্য রাজনৈতিক আদর্শ। ফরাসি দার্শনিক মন্টেস্কুর একটা উক্তি এখানে প্রণিধানযোগ্য। তিনি বলছেন যে স্বাধীনতার মতো অপর কোনো ধারণা বিচিত্র তাৎপর্যপূর্ণ নয় এবং মানুষের মনে বিচিত্র প্রতিক্রিয়া সৃষ্টি করেনি। শাব্দিক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় মুক্তভাবে নিজের ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তা করা। এই দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা বলতে অবাধ ক্ষমতাকে বোঝায়। কিন্তু পরিণতি ও সুশাসনে অবাধ স্বাধীনতা বলতে কিছু নেই। অবাধ স্বাধীনতা অরাজকতা বা স্বেচ্ছাচারিতারই নামান্তর। এতে সমাজ জীবনে উচ্ছৃঙ্খলতা ও অরাজকতা দেখা দেবে। মানুষ সমাজে যে সকল সুযোগ সুবিধা ভোগ করে স্বীয় অন্তর্নিহিত প্রেরণাকে বিকশিত করতে পারে, অন্যেরাও যেন অনুরূপ সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেই দিকে দৃষ্টি দিতে হবে। সুতরাং স্বাধীনতা বলতে মানুষের এমন সব অবাধ কার্যাবলীকে বোঝায় যা অন্যের অধিকার ও অনুরূপ স্বাধীনতাকে খর্ব না করে সম্পন্ন করা যায়। সমাজ জীবনের স্বাভাবিক ধারণাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য মানুষের অবাধ স্বাধীনতার কিছু পরিমাণ বিধিনিষেধ আরোপ করতে হয়। মানুষের সামাজিক বৃত্তির অনিবার্য পরিণতিগুলো বিধিনিষেধগুলো। তাই লাস্কি বলেন, স্বাধীনতা সবসময়ই শর্ত সাপেক্ষে। স্বাধীনতা অবাধ নয়, প্রকৃতপক্ষে স্বাধীনতা হল নিয়ন্ত্রিত ক্ষমতা। রাষ্ট্র দার্শনিকগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে স্বাধীনতাকে সংজ্ঞায়িত করেছেন। যেমন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রবক্তা জন স্টুয়ার্ট মিল বলছেন, মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ, অব্যাহত ও বিভিন্নমুখী প্রকাশের স্বাধীনতা। হার্বার্ট স্পেন্সারের মতে স্বাধীনতা বলতে খুশিমতো কাজ করাকে বোঝায়, যদি উক্ত কাজ দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগ বাধার সৃষ্টি না হয়। টি.এইচ. গ্রিন বিশিষ্ট দার্শনিক, তিনি বলছেন যে যা উপভোগ করার ও সম্পন্ন করার যোগ্য তা উপভোগ ও সম্পাদন করার ক্ষমতাকে স্বাধীনতা বলে। মার্ক্সবাদী দার্শনিকরা তাদের মতে মানুষের পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব বিকাশের সুযোগই স্বাধীনতা। আসলে স্বাধীনতা বলতে এমন এক অনুকূল উপযোগী সামাজিক পরিবেশ বুঝি যে পরিবেশে অপরের অধিকারের কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি না করে নাগরিকগণ নিজ নিজ অধিকার ভোগে নিশ্চিত হয়। এটি মানুষের জন্মগত অধিকার। এখন আমরা স্বাধীনতার রক্ষা কবচ, সেই রক্ষা কবচগুলো সম্পর্কে, স্বাধীনতাকে রক্ষা করতে গেলে কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই রক্ষা কবচগুলো সম্পর্কে আলোচনা করে নেব। কারণ আমরা সবাই জানি স্বাধীনতা উপভোগের চেয়ে অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা সংরক্ষণ ছাড়া স্বাধীনতা উপভোগ করা অসম্ভব। যেসব উপায়ে স্বাধীনতা রক্ষা করা যায় সেগুলিকে স্বাধীনতার রক্ষা কবচ বলা হয়। আমরা প্রথমে এই স্বাধীনতা রক্ষা কবচের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ রক্ষা কবচ হচ্ছে আইন। আইন স্বাধীনতার প্রথম ও শ্রেষ্ঠ রক্ষা কবচ। আইনের মাধ্যমে মূলত ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয়। আইন আছে বলে অধিকাংশ লোক স্বাধীনতা ভোগ করে। আইনের শাস্তির বয়ে কেউ অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। টমাস হবসের মতে যেখানে আইন নেই সেখানে কর্তৃত্ব নেই, আর যেখানে কর্তৃত্ব নেই সেখানে স্বাধীনতাও নেই।
প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় আইন স্বাধীনতার অন্যতম পূর্বশর্ত। তারপর হচ্ছে গণতন্ত্র। স্বাধীনতার অন্যতম একটা শ্রেষ্ঠ রক্ষা কবচ হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। গণতন্ত্র স্বাধীনতা প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা রক্ষিত হয়ে থাকে। গণতন্ত্র ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় স্বাধীনতা যতটা নিরাপদ, অন্য কোনো সরকার ব্যবস্থায় ততটা নিরাপদ নয়। গণতন্ত্রে জনগণ সকল ক্ষমতার উৎস, সুতরাং শাসক গোষ্ঠী জনগণের স্বাধীনতা বিরোধী কাজ করতে পারে না, বরং স্বাধীনতাকে রক্ষা করার জন্য যথাযথ ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হয়। গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকাও গুরুত্বপূর্ণ, কারণ সরকার যাতে স্বৈরাচারী আচরণ করতে না পারে সেজন্য বিরোধী দল তীক্ষ্ণ নজর রাখে। সুতরাং এখানে আসলে একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা সত্যিকার অর্থে সুরক্ষিত হতে পারে। তবে এখান থেকে সরকারের বিরোধী দল সবার ভূমিকা অপরিহার্য। শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করলে হবে না এবং এই মনোভাব গ্রহণযোগ্য হবে না। সবার এক্ষেত্রে গঠনমূলক এবং কার্যকর ভূমিকা রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থাতে। যাই হোক, সংবিধানের মৌলিক অধিকারের সন্নিবেশ। প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধানে যদি জনগণের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ থাকে এবং সেগুলো যদি সাংবিধানিক মর্যাদা লাভ করে, তাহলে কারো পক্ষে জনগণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা সম্ভবপর হবে না। জনগণ সাংবিধানিক ভাবে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হতে পারে। এখানে ক্ষমতার স্বতন্ত্রীকরণ। ক্ষমতার স্বতন্ত্রীকরণের মাধ্যমে সরকারের ক্ষমতা আইন শাসন এবং বিচার বিভাগের মধ্যে বন্টন করে দেওয়ার ফলে এক বিভাগ অপর বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারে না, বরং তিনটি বিভাগের মধ্যে এক ধরনের পারস্পরিক নিয়ন্ত্রণ এবং ভারসাম্য রক্ষিত হয়। তাই মন্টেস্ক্যু মনে করেন যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ করে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা যায়। আইনের অনুশাসন। স্বাধীনতা রক্ষার জন্য আইনের অনুশাসন অনস্বীকার্য। আইনের অনুশাসন স্বাধীনতার উত্তম রক্ষা কবচ। অধ্যাপক ডাইসি ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য আইনের অনুশাসনের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন। আইনের অনুশাসনের অর্থ হচ্ছে আইনের প্রাধান্য, আইনের দৃষ্টিতে সমতা। যে সমাজে আইনের অনুশাসন বিদ্যমান, স্বাধীনতা সেখানে পূর্ণমাত্রায় বিরাজমান করে। প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা, গণভোট, গণ উদ্যোগ ইত্যাদি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করে জনগণের স্বাধীনতা সুরক্ষিত করা সম্ভব। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে জনগণ নিজেদের অধিকার প্রকাশ সংরক্ষণ করে এবং শাসক গোষ্ঠীর স্বৈরাচারিতা প্রতিরোধ করে। বিচার বিভাগের স্বাধীনতা। স্বাধীনতা রক্ষা করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা আবশ্যক। বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে, যাতে এটি স্বাধীন, নিরপেক্ষ ও মুক্তভাবে আইনের ব্যাখ্যা দিতে প্রয়োগ করতে পারে। লর্ড ব্রাইস তিনি বলছেন কি, দেখো এখানে যে কোনো রাষ্ট্রের নাগরিকরা কী পরিমাণ স্বাধীনতা ভোগ করে তা সে দেশের বিচার বিভাগের কর্মকুশলতার দ্বারা সঠিকভাবে নির্ণয় করা যায়। সচেতন জনমত। সবচেয়ে বড় বিষয়টা সচেতন জনমত। জনগণের সচেতনতা স্বাধীনতা রক্ষার একটি অন্যতম শ্রেষ্ঠ রক্ষা কবচ। জনগণের মধ্যে স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষার উপস্থিতি স্বাধীনতা রক্ষার জন্য অপরিহার্য। স্বাধীনতা যাতে এতটুকু খর্ব না হয় সেই জন্য জনগণকে সর্বদা সজাগ ও সচেতন থাকতে হবে। অধ্যাপক লাস্কিনে যথার্থ বলছেন যে চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহিত। স্বাধীনতার অর্থ প্রকৃত অর্থে দায়িত্বশীলতা। দায়িত্বহীনতার বিরুদ্ধে প্রতিরোধ দুর্গ গড়েই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। প্রকৃত অর্থে স্বাধীনতার অর্থ হচ্ছে দায়িত্বশীলতা, আর দায়িত্বহীনতার বিরুদ্ধে প্রতিরোধের দুর্গ গড়েই কিন্তু স্বাধীনতাকে রক্ষা করা যায়। আমরা এখন চলে যাব পরের বিষয়, সাম্য এবং এর শ্রেণীবিভাগ। পৌরনীতি এবং সুশাসনের সাম্য শব্দটা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সাম্য স্বাধীনতা নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। স্বাধীনতাকে উপভোগ করতে হলে সাম্য প্রতিষ্ঠা করার প্রয়োজন। স্বাধীনতার মতো সাম্য আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এক মহান আদর্শ। সাধারণত সাম্য বলতে বোঝায় যে সমাজের সকল মানুষই পরস্পর সমান এবং অভিন্ন। বাস্তবে কিন্তু সকল মানুষ সমান নয়, দৈহিক ও মানসিক দিক দিয়ে মানুষ অসমান। এক্ষেত্রে যারা আমরা যদি প্রাকৃতিক কারণেও কিন্তু এবং পরিবেশগত সুযোগ সুবিধার জন্য মানুষের পার্থক্য সৃষ্টি হয়। এই জন্য রাষ্ট্রের কাছ থেকে সকলের সমান ব্যবহার দাবি করতে পারে না। সাম্য বলতে এখানে কি বোঝানো হয়েছে?
প্রত্যেক ব্যক্তির নিজ নিজ ব্যক্তিত্ব বিকাশের পরিপূর্ণ সুযোগ থাকার অর্থই হলো সাম্য। সাম্যের প্রকৃত অর্থ হলো সকলের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য উপযুক্ত সুযোগ সুবিধার সমতা, অর্থাৎ রাষ্ট্র কোনো পক্ষপাতিত্ব না করে প্রত্যেক নাগরিককে সমান সুযোগ সুবিধা অধিকার দেবে, যাতে সকলে ব্যক্তিত্ব বিকাশের সমান সুযোগ পায়। অধ্যাপক বার্কার বলছেন কি এখানে, যে সাম্য বলতে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধার সমতাকে বোঝায়, কিন্তু এর ফলে প্রত্যেকের ব্যক্তিত্ব সমানভাবে বিকশিত হবে এবং প্রত্যেকেই একই রকম গুণগত যোগ্যতা অর্জন করবে তা বোঝায় না। অধ্যাপক লাস্কি বলেন, সকলের সামনে যথাযথ সুযোগ সুবিধার দ্বার উন্মুক্ত করে রাখার অর্থ হলো সাম্য। তার মতে সাম্য অর্থ হলো বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি, সকলের জন্য যথোপযুক্ত সুযোগ সুবিধা সৃষ্টি, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয় সম্পদ ও দ্রব্যাদি জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সমানভাবে বন্টন। মার্ক্সবাদী দার্শনিক যারা, তারা এখানে আবার মনে করেন যে দেখো, ব্যক্তিগত সম্পত্তি, শ্রেণী বৈষম্য ও শ্রেণী শোষণ প্রভৃতি অবসানের মাধ্যমে সমাজে সকলের সম সুযোগ সুবিধার পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে সাম্য। তাদের চিন্তাধারাটা একটু ব্যতিক্রম আছে এখানে। দেখো, মার্ক্সবাদী দার্শনিক যারা, তাদের মধ্যে ব্যক্তিগত সম্পত্তি, শ্রেণী বৈষম্য ও শ্রেণী শোষণ প্রভৃতি অবসানের মাধ্যমে সমাজে সকলের সম সুযোগ সুবিধার পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে সাম্য। আসলে সাম্য হচ্ছে প্রকৃত অর্থে মানব জীবনের সেই পরিবেশ বা অবস্থা যেখানে সমাজে সকল মানুষ সমান সুযোগ সুবিধা, সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করে এবং সকল মানুষকে সমানভাবে আত্মবিকাশের সুযোগ প্রদান করা হয়। আমরা এই আজকের আলোচনার শেষ প্রসঙ্গে চলে যাব, শ্রেণী বিভাগ, অর্থাৎ সাম্যের শ্রেণী বিভাগ। সাম্য আসলে একটা অখণ্ড ধারণা, এর কোনো প্রকারভেদ বা শ্রেণীবিভাগ হয় না সাধারণত, কারণ অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে অন্যান্য সাম্য আপনা আপনি প্রতিষ্ঠিত হয়ে যায়, এইরূপ দার্শনিকরা মনে করেন। তবুও বিভিন্ন দার্শনিকরা বিভিন্নভাবে সাম্যের শ্রেণীবিভাগ করার চেষ্টা করেছেন। অনেকে, যেমন আর্নেস্ট বার্কার, তিনি দুই ধরনের সাম্যের কথা বলছেন, আইনগত সাম্য এবং সামাজিক সাম্যের কথা। অধ্যাপক লাস্কি আবার দুই ধরনের কথা বলছেন, রাজনৈতিক সাম্য এবং সামাজিক সাম্যের কথা। আর্নেস্ট বার্কার এবং লাস্কির ধারণার আমরা যদি সমন্বয় করি, তাহলে সমন্বয় সাধন করে সাম্যের সাধারণত কয়েকটা শ্রেণীবিভাগ করা যায়। রাষ্ট্রবিজ্ঞানীরা ব্যক্তিগত, প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত প্রভৃতি দৃষ্টিকোণ থেকে সাম্যের ব্যাখ্যা করে থাকেন। ব্যক্তিগত সাম্যের কথা বলেছে এখানে, তখন সকল নাগরিকের সমান সুযোগ ভোগের, অধিকার ভোগের সুযোগ থাকাকে ব্যক্তিগত সাম্য বলে। রাষ্ট্র বিশেষ কোনো ব্যক্তিকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা থেকে বিরত থাকবে। ব্যক্তিগত সাম্যকে নাগরিক সাম্য হিসেবেও অভিহিত করা হয়। রাষ্ট্রের সকল নাগরিকের সামাজিক অধিকার সমানভাবে ভোগ করার অধিকারকে নাগরিক বা ব্যক্তিগত সাম্য বলে। সামাজিক সাম্যের কথা বলেছে কি, দেখুন, যে মানুষ সামাজিক জীব, সে সমাজে বাস করে। সামাজিক সাম্যের অর্থ হলো সমাজের সকল নাগরিকের সমমর্যাদার অবস্থান, সকল নাগরিককে ব্যক্তিগত অন্তর্নিহিত প্রেরণা বিকাশের সমপরিমাণ সুযোগ দিতে হবে। বৈষম্যের বেড়াজাল ছিন্ন করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান সুযোগ দিতে হবে। মোট কথা হচ্ছে, সামাজিক দৃষ্টিতে সকল মানুষের সমমর্যাদা, অধিকার ও স্বাধীনতা ভোগ করাই হলো সামাজিক সাম্য। এখন প্রাকৃতিকভাবে কীভাবে সাম্যের কথা বলা হয়েছে দেখো একটু আমরা। মানুষ জন্মগতভাবে সকলেই সমান, এই ধারণাকে প্রাকৃতিক বা স্বাভাবিক সাম্য বলে। ফরাসি দার্শনিক রুশোর দর্শন এবং আমেরিকার স্বাধীনতার ঘোষণায় প্রাকৃতিক সাম্যের ধারণা পাওয়া যায়, কিন্তু বর্তমানে এই ধারণাকে গুরুত্ব দেওয়া হয় না, কারণ দৈহিক শক্তি, মানসিক বল, বুদ্ধির প্রখরতায়, কর্মকুশলতায় কিংবা চিন্তা চেতনা মানুষের মধ্যেও জন্মগতভাবে পার্থক্য রয়েছে। কেউ মেধার দিক দিয়ে অনেক বেশি অগ্রগামী, কেউ মেধার দিক দিয়ে কম। সবাই তো GPA 5 পায় না, বা সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। কারো মেধা বেশি হতে পারে, কেউ বিজ্ঞানী হতে পারে, মহাকাশ বিজ্ঞানী হতে পারে, কেউ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে গবেষণা থাকতে পারে, কেউ নাও থাকতে পারে। সবার কিন্তু বুদ্ধি বিকাশটা কিন্তু সমানভাবে নাও হতে পারে। মেধার প্রখরতা, বুদ্ধির যে প্রখরতা, সেটা সমান নাও হতে পারে। কর্মকুশলতার দিক থেকেও কিন্তু সবাই সমান নাও হতে পারে। চিন্তা চেতনার দিক থেকেও কিন্তু মানুষের সবাই সমান নাও হতে পারে।
এটা আহ, অনেক মানুষের এর মধ্যে এটা পার্থক্য রয়ে যায়। হাতের 5টা আঙুল কিন্তু সবার সমান না। কেউ দেখবা খুব উচ্চতা সম্পন্ন মানুষ, কেউ খাটো, এরকম প্রকৃতিগতভাবে কিন্তু সবার মধ্যে একটা সাম্য থাকে না। আহ, এই জন্য বলা হয় মানুষের মধ্যেও জন্মগতভাবে পার্থক্য রয়েছে। রাজনৈতিক সাম্যের কথা বলা হয়েছে এখানে। আমরা রাজনৈতিক সাম্য নিয়ে আলোচনা করব। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, অর্থনৈতিক অবস্থা, শিক্ষা নির্বিশেষে সকল মানুষ যখন সমানভাবে রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ লাভ করে তখন তাকে রাজনৈতিক সাম্য বলে। মতামত প্রকাশের, ভোটদানের অধিকার, রাষ্ট্রীয় কার্যকলাপের অংশগ্রহণের অধিকার, সুযোগ সকল নাগরিকের জন্য উন্মুক্ত হয়, তখনই রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে। গণতন্ত্র রাজনৈতিক সাম্যের অনুগামী। অর্থনৈতিক সাম্যের কথাও এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্পদের সুষম বন্টন, শ্রমের সমান মূল্য প্রদান ইত্যাদি অর্থনৈতিক সাম্যের অন্তর্গত। অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় অর্থনৈতিক ক্ষেত্রে সকল নাগরিকের সমান অধিকারের উপস্থিতি। জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে ধনী দরিদ্র সকল মানুষ যখন কাজ করার ন্যায্য মজুরি পাবার সুযোগ লাভ করে তখন তাকে অর্থনৈতিক সাম্য বলে। অর্থনৈতিক সাম্যের মূল কথা হলো যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বন্টন। অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন হয়ে পড়ে। লেনিনের মতে অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য মূল্যহীন ও ভিত্তিহীন। খুব সুন্দর একটা কথা বলছেন যে অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য মূল্যহীন ও ভিত্তিহীন। তারপরের প্রসঙ্গে আমরা চলে যাব আইনগত সাম্যের কথা। এই যে সাম্যের শ্রেণীবিভাগ একেবারে শেষ পর্যায়ে পড়ে সেটা আইনগত সাম্য। রাষ্ট্রীয় আইনের অধীনে মানুষ যে সমান অধিকার ভোগ করে তাই আইনগত সাম্য। আইনের দৃষ্টিতে সকলে সমান, এটি হচ্ছে আইনগত সাম্যের মূল কথা। সমাজে বৈষম্যমূলক আইনের অনুপস্থিতি, সকল মানুষের আইনের আশ্রয় লাভের সুযোগ থাকে, তখনই সাম্য প্রতিষ্ঠিত হয়। আইনের অনুশাসন, রাজনৈতিক ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে আইনগত সাম্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। আসলে রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু এখানে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন। এই জন্য ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে সাম্যের ভিন্ন ভিন্ন রূপ লক্ষ্য করা যায়। কিন্তু প্রকৃতপক্ষে সাম্য কোনো বিভক্ত ধারণা নয়, এটি একটি অখণ্ড ধারণা। তবে এই সাম্যের সাথে স্বাধীনতার সম্পর্ক কিন্তু গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সাম্যের সাথে স্বাধীনতার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা এখানে আলোচনা করব সাম্য এবং স্বাধীনতা। এই দুটো শব্দ পরিণতি ও সুশাসনে বহুল আলোচিত শব্দ। জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের সাম্য স্বাধীনতার পাশাপাশি অবস্থান গ্রহণ করে। কখনো কখনো সাম্যের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, আবার কখনো কখনো স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সাম্য স্বাধীনতার পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে পরস্পর বিরোধী দুটি মতবাদ প্রচলিত হয়েছে। একটি মতবাদ অনুসারে সাম্য স্বাধীনতা পরস্পর বিরোধী আপোষহীন। সাম্য স্বাধীনতাকে সীমিত করে লর্ড অ্যাক্টন, হার্বার্ট স্পেন্সার প্রমুখ সাম্য ও স্বাধীনতার পরস্পর বিরোধী এই মতবাদে বিশ্বাস করেন। লর্ড অ্যাক্টন দৃঢ়তার সঙ্গে বলেন যে সাম্য ব্যক্তি স্বাধীনতার উপর সামাজিক নিয়ন্ত্রণ আরোপ করে। লর্ড অ্যাক্টন মতে সাম্যের আকাঙ্ক্ষা স্বাধীনতার আশাকে ব্যর্থ করে দেয়। এখানে অ্যাক্টন মনে করেন যে প্রকৃতিগতভাবেই মানুষের অসমতা বিদ্যমান, কাজের সমাজে সাম্যের উপস্থিতি আশা করা বাতুলতা মাত্র। সাম্য স্বাধীনতা সম্পর্কে সংকীর্ণ ধারণার কারণে লর্ড অ্যাক্টন সহ অন্যান্য সাম্য স্বাধীনতা পরস্পর বিরোধী বলে মত প্রকাশ করেন। তাদের মতানুসারে স্বাধীনতার অর্থ দ্বারা নিয়ন্ত্রণহীন স্বাধীনতা, যা প্রকৃত প্রস্তাবে স্বেচ্ছাচারিতার নামান্তর। আর সাম্য বলতে বোঝায় সুযোগের সমতা। সকল মানুষ তার সমান নয়। সাম্য স্বাধীনতা সম্পর্কে সংকীর্ণ ধারণার কারণে এই মতবাদ গ্রহণযোগ্য হতে পারে না। অপর মতবাদটি সুপ্রচলিত এবং ব্যাপকভাবে সমর্থিত, আর তা হলো সাম্য ও স্বাধীনতা পরস্পর বিরোধী নয়, বরং এই দুইয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আসলে এই সাম্য এবং স্বাধীনতার মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অনলাইন ক্লাসে আজকের এই পর্যায়ে আমরা শেষ করব। আমরা আজকে এখান থেকে জেনে নিলাম তোমাদের তৃতীয় অধ্যায় থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে স্বাধীনতা কী, স্বাধীনতা রক্ষা কবচগুলো কী কী, সাম্য কী এবং এর শ্রেণীবিভাগগুলো কী কী। আমরা আজকে এখানে শেষ করব আমাদের ক্লাস। তোমরা সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। আগামী দিনের ক্লাসে আমরা আরেকটা নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনায় আসবো। আমাদের এই ক্লাসগুলো কিন্তু চলমান রয়েছে, তোমরা অনলাইন ক্লাসে ফলো করবা।
আমরা বিভিন্নভাবে আমরা ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে, জুমের মাধ্যমে আমরা ক্লাসগুলো চলমান রয়েছে। তোমরা ক্লাসগুলো গভীরভাবে লক্ষ্য করবা এবং আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। যতটুকু সম্ভব জনবহুল স্থান এড়িয়ে চলবা, সাবধানে থাকবা। ধন্যবাদ সবাইকে।